নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবথেকে বড় কথা যেটা হওয়ার ছিল সেটাই হলো, আমরা মোটামুটি একটা অনুমান করে নিয়েছিলাম যে কোচ কার্লোস কুয়াদ্রা শেষ পর্যন্ত একজন স্প্যানিশ খেলোয়াড়কে রেকমেন্ড করবেন, কিন্তু কিছু নাটকীয় পট পরিবর্তন অতি অবশ্যই হয়েছে। সেই নাটকীয় পট পরিবর্তনের কথা বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব এবারে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলবে এফসি কাপ, তার জন্য মানে একদম শর্ট টার্ম চুক্তিতে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে, আমি তার সম্পর্কে বেশি বর্ণনা দেব না, তার কারণ মোটামুটি ইতিমধ্যেই আপনারা তার সম্পর্কে জেনে গেছেন। একটা কথা বলি, আপনারা বলতেই পারেন যে দিনের শেষে আপনি কেন বলছেন, এর আগে তো অনেকেই বলেছেন। বন্ধু, আমি দিনের শেষে এই টাইমে ভিডিও করি, এর মধ্যখানে ইস্টবেঙ্গল ক্লাবে যত বড় ঘটনাই ঘটে যাক না কেন, আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা ভিডিও কখনো করি না। আমার যে নির্দিষ্ট সময়, আমি সে সময় ভিডিও করি। সে খবর আপনারা শুনেছেন কি শোনেননি, আমি সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরি। সব থেকে বড় যে কথাটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় যে শেষ পর্যন্ত 31 বছর বয়সে একজন খেলোয়াড়কে তার যদি প্রোফাইলের দিকে তাকাই, প্রোফাইল রীতিমতো চমকে দেওয়ার মতো। এর আগেও এই কার্লোস রেকমেন্ড করেছেন, ইস্টবেঙ্গল ক্লাবে এমন ফুটবলার এসেছেন সদ্য গত আইএসএল আমরা দেখেছি, তাদের প্রোফাইলও চমকে দেওয়ার মতো ছিল, কিন্তু পারফরমেন্স বেগ জিরো। এবারে যে ফুটবলারটা আছে তিনি একদম ফ্রি ফুটবলার ছিলেন। একজন ভালো মানের ফুটবলার কেন ফ্রি থাকেন, এটা নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্নচিহ্ন আসবে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তার ক্লেটন সিলভার সঙ্গীকে নির্বাচিত করতে পেরেছে। জানাই ছিল যে কার্লোস কুয়াদ্রার পরামর্শ নেওয়া মানেই, এটা শুধু কার্লোস কুয়াদ্রা বলে নয়, ইন্ডিয়ান সুপার লিগের যে কোনো বিদেশি কোচই সবসময় রেকমেন্ড করে তার নিজের দেশের জাতীয়তাবোধ, স্বদেশ প্রীতি থেকে তারা এইসব ফুটবলারদের নিয়ে আসে, সাপোর্ট টিমটাকে তারা গড়ে তোলে। এভাবে তারা যে যার পণ্যায় ব্যর্থ হয় সেটাও আমরা জানি। কোচ কার্লোস কুয়াদ্রা এর আগেও বেশ কিছু ফুটবলারকে নিয়েছেন, তারা মুখ থুবড়ে পড়েছেন। অনেকে অবশ্য ব্যতিক্রমীভাবে দু একজন ফুটবলারের কথা বলতে পারেন। হিজাজি মাহেরের নামটা অনেকে তুলতে পারেন। হিজাজি মাহেরকে নেওয়া হয়েছে, খুব বেশি পয়সা দেওয়া হবে না তার জন্য নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তিনি ক্লিক করেছেন, এটা অনেকটা লটারি পাওয়ার মতো বিষয়। কোচ কার্লোস কুয়াদ্রার পরামর্শ অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব খুব স্বল্প সময় বা স্বল্প মেয়াদী চুক্তির ভিত্তিতে যে ফুটবলারটাকে নিয়ে আসতে পারল শেষ পর্যন্ত, তিনি ওই লোপেজ। তার সম্পর্কে বেশি কিছু আমার বলার নেই, কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি অনেকে অনেক প্রোফাইল নিয়ে এসে ব্যর্থ হয়েছে। এই ফুটবলারটা সফল হোক, এটা একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমরা সবাই জানবো। তবে একটা কথা আপনাকে বলি, আপনি ভিডিওতে এই প্রথমবার এসে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের অংশীদার হবেন, একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হবেন। একই সঙ্গে অনুরোধ করব, জয় ইস্টবেঙ্গল কমেন্টটা কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলবেন না। একই সঙ্গে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি সেটা উল্লেখ করেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবারে বলি বন্ধু, এই ধরনের একজন সস্তার বিদেশি এনে কোচ কার্লোস কুয়াদ্রা কোন মহাচমক তৈরি করলেন। যদি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বলি যে এর আগেও তিনি বেশ কিছু স্বদেশি ফুটবলারকে এনেছেন যিনি মেসির সতীর্থ হয়েছিলেন, তারা সবাই ডুবিয়েছে। এই ফুটবলারটা ডোবাক সেটা চাইব না, তবে ডোবানোর মতো সমস্ত রকম উপকরণ মাল মশলা এর মধ্যে মজুদ আছে। একজন ভালো মানের ফুটবলার 31 বছর বয়সী আপফ্রন্টে খেলেন, তার বসে থাকার কথা নয়, তিনি ফ্রি ফুটবলার হবার কথা নয়। আপনারা তার গুগল ঘাটলেই বা নেট সার্চ করলেই আপনারা তার সম্পর্কে প্রোফাইল জানতে পারবেন, হয়তো ইতিমধ্যেই অনেকে জেনে ফেলেছেন। এখানে ফুটবলারকে দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কি হবে সেটাকে নিয়ে কিন্তু আমাদের চিন্তিত হতে হবে। তার থেকে বড় কথা যেটা বন্ধু, ভারতীয় ফুটবলাররা কোথায়? আমরা জানি লেফট ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে, সেন্ট্রাল ডিফেন্স পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভালো ভারতীয় মানের ফুটবলার দরকার। আমি দিন কয়েক আগে একটা ভিডিও করেছিলাম, যেটা সব থেকে বড় এই ভিডিওর ক্লাইম্যাক্স বন্ধু, যদি দয়া করে শোনেন। একটা কথা বলি যে সেখানে কিন্তু বলা হয়েছিল যে 16 বা 17 জন বলবো ফুটবলারকে চূড়ান্ত বলে মনে হচ্ছে, তাদের মধ্য থেকে একটা প্রথম একাদশ তৈরি করে যায়। কিন্তু একটা দলের যে গভীরতা, সেটা তো রিজার্ভ বেঞ্চ প্রমাণ করে। রিজার্ভ বেঞ্চ বলে ইস্টবেঙ্গল ক্লাবের কেউ নেই। আমরা ইতিমধ্যেই শুনেছি বিগত মরশুমের মতো বিনো জর্জ দক্ষিণ ভারত থেকে বেশ কিছু ফুটবলারকে আনছেন, তারা মোটামুটি জুনিয়র লেভেলে খেলবে এবং জুনিয়র লেভেলের ফুটবলাররা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছে। তারা এবার আন্তর্জাতিক মঞ্চে খেলছে। এ প্রসঙ্গে একটা পরিসংখ্যান জানাই যে কোনো একটা ভারতীয় দলের দুটো দল, সিনিয়র এবং জুনিয়র দল, আমি এই দুটো ভাগে বিভক্ত করলাম।
দুটো দলই একসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছে। এরকম ঘটনা বন্ধু এর আগে ঘটেনি। ইস্টবেঙ্গল ক্লাব প্রথমবার ভারতীয় ফুটবলে এই ঘটনাটা ঘটালো। তারা চ্যাম্পিয়ন হয়ে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে তারা জিতে মধুর দক্ষিণ ভারতীয় দলই হারিয়ে তারা যে জায়গায় আজকে পৌঁছে গেছে, আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব এই ইস্টবেঙ্গল দলই করবে এবং সেখান থেকে ভালো ভালো ফুটবলারদের যে আমরা পাবো, ইস্টবেঙ্গল এই যে ভাবনাটা নিয়ে এগোচ্ছে গত 2 বছর ধরে, তার ফল পাওয়া আমরা শুরু করে দিয়েছি। তবে ইন্ডিয়ান সুপার লিগে সেই সব ফুটবলারদেরকে এখনই দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে আরো দুটো মরশুম, আগামী 2 বছর অপেক্ষা করতে হয়। অবশ্যই করবো আমরা অপেক্ষা, কিন্তু আমাদের তো দরকার তাৎক্ষণিক ফল। সেই তাৎক্ষণিক ফলের বিচারে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত দল গঠনের যেটুকু ভূমিকা আমাদের সামনে চোখে পড়েছে সেটা খুব একটা আশাপ্রদ নয়। দিমিত্রিয়াস নেই, রয় কৃষ্ণা নেই, অনেক তো নাম তো আমরা উচ্চারণ করলাম বন্ধু। ঠিক বল নিয়ে আপনারা নিশ্চয়ই সমালোচনা করবেন। যেটা বলেছি, সমালোচনা আমার বা আমাদের তো অবশ্যই প্রাপ্য। তবে একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে যে অর্থনৈতিক কারণে বিপর্যস্ত বা দুর্বল ইনভেস্টর, ইমামিকে সম্মান দিয়েই বলছি বন্ধু, তারা আমাদের সঙ্গে 2 বছর রয়েছেন। তারা তাদের মতন করে দল গঠনে সহযোগিতা করেছেন, তারা এবারও সহযোগিতা করবেন, সেই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা ইমামের কাছে কৃতজ্ঞ। তবে ইমামিরও তো একটা সীমাবদ্ধতা আছে, তাদের সামর্থ্য ওইটুকুই, তার বেশি তারা কিছু করতে পারবে না। ইস্টবেঙ্গল দলে দরকার অনেক অনেক বেশি শক্তিশালী ইনভেস্টর। অতীতে কোয়েসকে বা শ্রীসমেনকে পেয়েছিলাম, এবারে কাদেরকে পাচ্ছি, সেই ইমামি। তাদেরকে দিয়ে খুব একটা ভালো দল গঠন হবে না। কুয়াদ্রাতের পরামর্শে এই